মূল জিনিস হলো যে আ প্রত্যেকটা স্টুডেন্টদেরকে আমরা বলছিলাম যে A to Z আমাদের যখন শিখবেন তখন A to Z ই একটা শিখতেছেন, কোর্স শিখতেছেন একটা গাইডলাইন এর জন্য, একটা সাপোর্ট এর জন্য। এখানে যারা প্রত্যেকেই আছেন, তাই না? তো এক্ষেত্রে আমরা চেষ্টা করি যে আমাদের থেকে আমরা যতটুকু আমাদের নলেজ আছে প্রত্যেকটা নলেজ আপনাদের সামনে শেয়ার করা। যাতে আমরা আমাদের সময় যতটুকু ভুল করছিলাম আপনারা যাতে সেই ভুল বা সেই সময়টা আপনাদের ব্যয় না হয়। তাই না? আপনারা যাতে খুব সহজে আগায় যেতে পারেন। এই। কারণ আমরা দোয়া জি, দোয়া করবেন যেন যদি সেলস আনতে পারি, ইনশাআল্লাহ ১ম দেখা হবে আপনার সাথেই। ইনশাআল্লাহ। ছাত্র হিসেবে আমি আপনার সাথে ১ম দেখা করব। আচ্ছা সমস্যা নাই। অনেক স্টুডেন্ট আসে। আমি মেইন জিনিস হলো যে আমাদের কাছে যারা শিখে মূল জিনিসটা কি যে দেখেন, আমি প্রত্যেকটা স্টুডেন্টদেরকে বলি যে শেষ পর্যন্ত থাকবেন। কারণ একটা জিনিসে আপনি যখন আসছেন শিখতে অবশ্যই শেষ পর্যন্ত থাকতে হবে। এখানে যারাই আছেন না কেন ৩০-৪০ জন যারাই আছেন না কেন আমরা প্রত্যেকটা ব্যাচে এরকম যত স্টুডেন্টই থাকে আমরা প্রত্যেকটা ব্যাচের স্টুডেন্টদেরকেই বলি যে শেষ পর্যন্ত থাকতে হবে। আপনি যদি কিছু চান, অ্যাচিভ করতে চান অবশ্যই ধৈর্য সহকারে আমাদের গাইডলাইন ফলো করতে হবে। দেখতে পারেন যে অনেকের হয়তোবা একটা কোয়েশ্চেন থাকতে পারে যে এতটুকু জানি, অতটুকু জানি। আমরা প্রত্যেকটা জিনিসের অ্যান্সার দিব। এখানে কিন্তু অনেকে আছে যারা আগে থেকে কোথাও থেকে কোর্স করে আসছেন। অনেকে ২-৩ জন মানে অনেকজনই আছেন যারা আগে থেকে হয়তোবা জি আগে ভাই, আমি আছি অনেক জায়গায় করছি, কিন্তু ভাই কোথাও মানে ওই রেসপন্সটা পাইনি, দেন মানে টাকাগুলাই মার ভাই। মানে কেউ এরকম প্রপার ভাবে ভাই। রাজীব ভাই, আমার কোশ্চেন আনসারটা দিলে একটু ভালো হয়। জি বলুন না। একজন করে বলতেছি। আপনি এখন বলেন আপনার কোয়েশ্চেনটা। হ্যাঁ, আমি ওই যে আগে যে বলছিলাম যে আপনি যে আজকে যে মার্কেটিং এড রানটা দেখাইছেন ফেসবুক বুস্টিং এর মাধ্যমে। হুম, হুম, হুম। তো এই আরেকটা এড রান আছে হচ্ছে এড ম্যানেজারের হুম, হুম। মাধ্যমে, মানে বিজনেস ম্যানেজার থেকে। গুগল, হ্যাঁ, বিজনেস ম্যানেজার থেকে। তো আমরা দুইটা থেকে কোনটাতে বেশি এফোর্ট দেব, মানে কোনটাতে বেশি আমাদের ফোকাস দেওয়া উচিত? 100% বিজনেস ম্যানেজার থেকে। আমরা যে এড ম্যানেজার থেকে এড রান করব। তাহলে বলবেন এইটা কেন শিখছে? এইটা শিখা হইছে যার জন্য যে অনেকে আরকি ১ম অবস্থায় যেহেতু অনেকেই জানে না। এজন্য আমরা A to Z সম্পূর্ণই কভার আপ করতে চাচ্ছি যে তারা জেনে রাখুক যে পেজ থেকেও মার্কেটিং করা পসিবল। তবে এটা হলো বেসিক মার্কেটিং। আমরা সম্পূর্ণ অ্যাডভান্স লেভেলের যে প্রফেশনাল মার্কেটিং গুলো হয় সেটা আমরা এড ম্যানেজার থেকে করি। কেন করা হয়? কারণ এড ম্যানেজার থেকে আমরা মনে করেন আপনার প্লেসমেন্ট সিলেক্ট থেকে শুরু করে এসইবি অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট থেকে অনেক ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজি ইউস করতে পারি। তাছাড়া আপনার মনে করেন বিজনেস ম্যানেজার থেকে আমাদের এড সেটআপ এর ক্ষেত্রে অনেক ধরনের আরকি আমাদের অপশন পাই যেগুলো আরকি বেসিক মার্কেটিং এ নাই। বেসিক মার্কেটিং তো বেসিক আমি যেটা দেখাইলাম যে কয়েকটা ক্লিকে আপনার এড সেটআপ হয়ে গেল। বাট যখন প্রফেশনাল অ্যাডস ক্যাম্পেইন কিন্তু আপনার হিউজ একটা বড় সেক্টর। ওইখানে কিন্তু এড ম্যানেজার একটা বড় জিনিস, বড় জায়গা। ওখানে কিন্তু আপনার অনেক ধরনের আপনি এড সেটআপ করতে পারবেন। আপনি বিভিন্ন মার্কেটিং স্ট্র্যাটেজি সাজাইতে পারবেন এড ম্যানেজার থেকে যেগুলো আরকি বেসিক মার্কেটিং থেকে পসিবল না। কারণ আমরা জানি যে বেসিক এড মনে করেন যে অ্যাডভান্স মার্কেটিং সেখানে কিন্তু আপনার একটা বিজ্ঞাপন তৈরি হয় ৩ টা জিনিসের কম্বিনেশনে। সেটা হলো একটা হলো ক্যাম্পেইন, একটা হলো এড এবং একটা হলো অ্যাডসেট এবং একটা হলো এড। ক্যাম্পেইন হলো কাজ হলো অ্যাডসেট এবং এডকে ধরে রাখা এবং অ্যাডসেটের কাজ হলো আপনার টার্গেটিং করা, প্লেসমেন্ট ঠিক করা, বাজেট দেওয়া, লোকেশন দেওয়া এভরিথিং। আর এড এর কাজ হলো আপনার অ্যাডটা দেখতে কিরকম হয় সেটা সিলেক্ট করা। তো এই যে অপশনগুলা যেরকম সাপোজ আমরা যে অ্যাডভান্স মার্কেটিং এ আমরা কিন্তু এড এর টাইপই পাবো ৩ থেকে ৪ ধরনের। ক্যারোসেল এড, কালেকশন এড, দেন আপনার সিঙ্গেল ইমেজ আর ভিডিও এড। এগুলো কিন্তু আমাদের বেসিক মার্কেটিং এ নাই। আপনি চাইলে একটা বিজ্ঞাপনের আন্ডারে আপনি চাইলে ১০ টা প্রোডাক্ট প্রমোট করতে পারেন ক্যারোসেল এড এর মাধ্যমে। ২ থেকে ১০ টা প্রোডাক্ট। তার বেশি যদি করতে চান আপনি কালেকশন বা ক্যাটালগ এড এর মাধ্যমে করতে পারেন। তো এগুলা যত বেসিক যে মানে অ্যাডভান্স যে জিনিসগুলা সেগুলো তো অবশ্যই আমরা প্রফেশনাল মার্কেটিং বা অ্যাডস ম্যানেজারের ভিতর থেকে পাবো। তবে আমাদের বেসিক এর জার্নিটা শুরু হচ্ছে পেজ থেকে। কারণ আপনি যদি দেখে থাকবেন যে আমাদের যে বেসিক মার্কেটিং এর যে আমাদের ১ম যে ক্লাসের স্ট্রাকচার এই যে পেজ ক্রিয়েট এগুলা যে আমাদের যে প্রত্যেক সময় প্রয়োজন পড়বে এমন না। বাট অনেকে পেজ ক্রিয়েট করতে পারে না এর জন্য দেখানো। আর এই বেসিক মার্কেটিংটাই অনেকে আরকি হয়তোবা অনেক জায়গা থেকে দেখছেন, শিখছেন। তবে এটার বেসিক ভাবেই কাজে লাগে। আমরা বলেই রাখি যে আমরা শুধুমাত্র ফেসবুক মার্কেটিং পার্ট 3 তে সবেমাত্র আমরা দেখলাম বেসিক মার্কেটিং। এখনো আমাদের অনেক কয়টা পার্ট আছে ফেসবুকের। তো অবশ্যই আমরা এই প্রত্যেকটা জিনিসই কভার আপ করব। 100% ফোকাস দিবেন প্রফেশনাল মার্কেটিং এ। এই। আচ্ছা ভাইয়া, আরেকটা বিষয় হচ্ছে আমরা যে ফেসবুক পেজটা রেডি করছি এটা হ্যাঁ, তো হ্যাঁ। জাস্ট প্র্যাকটিসের মাধ্যমে, প্র্যাকটিস করার জন্য। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। ইয়েস। আমরা যখন মানে প্রফেশনালি ভাবে কাজ করব তখন কি আমাদের আবার নতুন করে একটা ফেসবুক পেজ, ইয়েস, ইয়েস। আবার অবশ্যই। সবকিছু সুন্দর আমরা করে কভার পিক এগুলা সবকিছু সেটআপ করে আমাদের হচ্ছে গিয়ে মানে অবশ্যই। জার্নিটা স্টার্ট করব, ইয়েস। এটাই? ইয়েস, ইয়েস। এখন আপনার মনে করেন এইখানে মূল উদ্দেশ্য হলো যে আপনি যখন আমরা যখন নতুনভাবে যেটা আরকি প্র্যাকটিক্যালি কাজে লাগবে তখন আমরা স্টুডেন্টদের বলে দিব যে আপনার এনআইডি কার্ড অনুযায়ী এটা লাগবে। কি লাগবে? তখন আমরা লাইফ টাইম ইনফরমেশন দিব। যে ইনফরমেশন গুলা আমরা কিন্তু এগুলো কোন কিছু গাইড করে দিই না যে পেজ ক্রিয়েট করেন একটা পেজ ক্রিয়েট কারণ এটা আমরা এর মানে এই না যে আমরা আরকি যখন আমাদের কাজে লাগবে কারণ এটা আমরা জানি প্র্যাকটিস পারপাস এ আমরা দেখাইতেছি। যখন কাজে লাগবে তখন আপনাদেরও ঐরকম ভাবে আমরা বলে দিব। আপনাদেরও এইটা ইনফর্ম করে দিব যে আপনাদের কিন্তু এখন একটা এনআইডি অনুযায়ী আপনার একটা করবেন, আপনার আইডি ক্রিয়েট করবেন। এনআইডি বলতে আপনার এনআইডি কার্ডে যে নেমটা দেওয়া সেইটা অনুযায়ী, ডেট অফ বার্থ দেওয়া সেইটা অনুযায়ী। দেন মনে করেন আপনার এনআইডি কার্ড যদি আপনার না থাকে সেক্ষেত্রে আপনার আব্বু বা আম্মুর নামে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন। যাতে আপনার কখনো এড অ্যাকাউন্টে সমস্যা হইতে পারে, পেইজে সমস্যা হইতে পারে, রেস্ট্রিকশন পড়তে পারে, হইতেই পারে। এক্ষেত্রে যাতে আমরা ব্যাক আনতে পারি। আমরা ৩০ দিনের ভিতরে যেকোনো ধরনের সমস্যাই হোক না কেন আমরা ব্যাক আনতে পারবো। যদি আপনার রেস্ট্রিকশনটা এই ৩০ দিনের ভিতরে হয়। মানে আপনি যদি ৩০ দিনের মধ্যে আপনি যদি
মনে করেন রেস্ট্রিকশন মনে করেন একটা খান, কেউ যদি আমাদের এসে বলেন যে আমি রেস্ট্রিকশন এটা আসছে আমার পেজে, সলিউশন করে দেন। আপনার যদি এনআইডি কার্ড অনুযায়ী এরকম ক্রিয়েট করা থাকে, 30 দিনের মধ্যে যদি আমাদের কাছে আসেন, আমরা যেকোনো ধরনের সমস্যারই সলিউশন করে দিতে পারবো Facebook এর। সেটা যে ধরনের রেস্ট্রিকশনই খান না কেন, যত বড়ই হোক না কেন। এটা কোনো সমস্যা না। তবে এর জন্য আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার Facebook আইডিটা ক্রিয়েট করে থাকা লাগবে। এই আচ্ছা, আচ্ছা ভাইয়া বুঝতে পারছি। আর আরেকটা বিষয় হচ্ছে আমরা যে এই কালকে আপনি একটা ভিডিও দিয়েছিলেন যে বিজনেস ম্যানেজার। ম্যানেজার অ্যাকাউন্ট, হ্যাঁ, ওইটা কি আমরা নিজের পার্সোনাল Facebook থেকে এড করব মানে ক্রিয়েট করব নাকি আমরা যে Facebook পেজটা ক্রিয়েট করব প্রফেশনালি ভাবে ওইটার আন্ডার থেকে ওইখান মেটা হইতেছে ওইটা, এইটা বলতে হ্যাঁ, চাচ্ছেন। ওইটা কোনটা আন্ডার থেকে করব? যেটাই করেন ওটার মধ্যে কোনো পার্থক্য আসবে না। আমি বলে এটা মানে ভিডিওতে মানে মেবি বলার তো কথা। যাই হোক, আপনি ক্রিয়েট করে পেজ এড করার অপশন পাবেন। এখন এড না করলে হবে। সিম্পলি যেখান থেকেই করেন একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন। ওটা একই জিনিস, আলাদাভাবে কিছু না। বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন। ওইখান থেকে ক্রিয়েট করলে সিম্পলি পেজটা এড হয়ে থাকে। এই যদি পেজটা এড অবস্থায় নাও থাকে কারো, সমস্যা নাই। আমরা যখন মনে করেন ক্লাস স্টার্ট করাবো তখন ওই অনেকে দেখছেন যে গ্রুপ হয়তোবা চেক করলে দেখতে পাবেন অনেকের পেজ এড অবস্থায় নেই। ঘাবড়ানোর কিছু নাই। আমরা যখন ক্লাস বিজনেস ম্যানেজার নিব তখন কিভাবে পেজ এড করতে হবে, ওখানে Instagram এড করতে হবে। যেহেতু Instagram ও মেটার, তো Instagram এর এড করার জন্য কিন্তু আমাদের আলাদা কোনো এড ম্যানেজার নাই। আমাদের কিন্তু Facebook থেকেই এড রান করতে হয়। আশা করি অনেকে জানেন। তো আমরা Facebook থেকে কিন্তু Instagram এর এডও রান করব। তো বিজনেস ম্যানেজার হলো একটা আপনার প্ল্যাটফর্ম, একটা ফাইলের মতো যেখানে আপনি অনেক ডকুমেন্ট এড করে রাখতে পারেন। আপনার এড অ্যাকাউন্ট থেকে শুরু করে, পেজ থেকে শুরু করে, Instagram অ্যাকাউন্ট থেকে শুরু করে ওইখান থেকে আপনি পিক্সেল ক্রিয়েট করতে পারেন। যেকোনো সকল ধরনের কাজ বিজনেস ম্যানেজার থেকে করা হয় এই আরকি Facebook এর বিজনেস সংক্রান্ত। সেক্ষেত্রে এটা স্টেপ বাই স্টেপ সবকিছুই দেখবেন। তবে ওইটা সমস্যা না। এমনিতে একেবারে যে ক্লিয়ার ভাবে আপনি মেটা বিজনেস সুইটে যাবেন, পেজ থেকে যান, আপনি আইডি থেকে যান, আপনি সিম্পলি গিয়ে একটা Facebook বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন। এই। আর কি কারো কথা? থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, ওয়েলকাম। আর কি কারো কথা কোনো কোয়েশ্চেন আছে? আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যে অ্যাড গুলা হচ্ছে যেখান থেকে করি আর কি, এখন আমাদের পেজ গুলা তো যেকোনো একটা আইডি তে কানেক্ট করা। এখন আমাদের ওই আইডি গুলা সাধারণত দেখা যায় যে আমরা যে ফেসবুক গুলা খুলি সেটা তো সাধারণত এনআইডি কার্ড দিয়ে না। হুম, রিসেন্ট হচ্ছে এনআইডি কার্ড দিয়ে যে ফেসবুক গুলা খুলে পেজ করলাম বা এটা নিয়ে কন্টিনিউ করবো, তো এই আইডি গুলাতে কি আমাদের অ্যাক্টিভ থাকতে হবে যে আমাদের আইডি গুলাতে সচল রাখা, না আইডিতে যখন আমরা পেজে পোস্ট করবো বা ইয়াতে করবো তখন শুধু আইডিতে লগ ইন করবো? না, আমি বুঝতে পারছি আপনার সমস্যা নাই। আপনি যখন আইডিটা ক্রিয়েট করবেন, তখন আইডিতে কিছু সংখ্যক ফ্রেন্ড রাখার চেষ্টা করবেন। ওটা সমস্যা নেই। যেহেতু একটা ফ্রেন্ড না রাখলে রাখবেন। ওটা যদি চলেও যায় ওটা ব্যাক আনা পসিবল। রিয়েল আইডি হইলে ওটা যেকোনোভাবে ব্যাক আনা পসিবল 100%। তবে আপনি চেষ্টা করবেন কয়েকজন ফ্রেন্ড রাখবেন। আপনার চেনা পরিচিত ফ্রেন্ডকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইয়া আপনি ফ্রেন্ড এড করে রাখলেন। তাই না? আপনার চেনা যায় না অবশ্যই। এড করে রাখলেন এই ২-৫ জন এড করে রাখলেন। আর কোনো সমস্যা নাই। এখানে যে রাখতেই হবে, নাহলে যে অ্যাকাউন্ট চলে যাবে এমন কিছু না। কারণ আপনি তো অলরেডি পেজে অ্যাক্টিভ থাকতেই আছেন। আপনার তো পেজে তো অ্যাক্টিভ থাকতেই হবে। তাই না? আপনার তো পেজে না হ্যাঁ, ফ্রেন্ড আছে দুই একজন, সেটা বিষয় না, মানে এখানে একটু কম অ্যাক্টিভ থাকা হয়, মানে পোস্ট তেমন একটা করবেন না। দেওয়া হয় না। দরকার হ্যাঁ নাই। আপনি হ্যাঁ যদি হ্যাঁ ১ বছর ১০ বছরও পোস্ট না করেন, ওখানে Facebook এসে জিজ্ঞাসা করবেন না, আপনি কেন পোস্ট করলেন না? আপনার পেজ রেস্ট্রিক্টেড করে দেওয়া হলো। Facebook পেজ আপনার পেজ বা আইডি রেস্ট্রিক্টেড তখনই করে যখন আপনার কোন অস্বাভাবিক কোন কার্যকলাপ তারা লক্ষ্য করতে পারে। যেরকম Facebook এর ভাষা এইটা। বাট মূল জিনিস হলো যে আপনি যেটা যদি এরকম কোন পোস্টে লাইক কমেন্ট করেন যেগুলো আসলে ভায়োলেট পোস্ট বা এরকম পোস্ট লাইক কমেন্ট শেয়ার করলে অনেক সময় রেস্ট্রিকশন এসে পড়ে। তো এগুলার মনের অজান্তে অনেকে রেস্ট্রিকশন খেয়ে যান। যে আপনি জানেনই না যে কি জন্য রেস্ট্রিকশন খাইছেন। তো যদি আপনার আইডি এনআইডি কার্ড অনুযায়ী হয় সেক্ষেত্রে হয় কি অনেক সময় কিভাবে বুঝবেন? অনেক সময় অনেকে হয়তোবা এইটা ক্যাচ করতে পারেন যে ১ ঘন্টার জন্য পেজে কোন পোস্টে লাইক দিতে পারতেছেন না, কমেন্ট করতে পারতেছেন না। মানে ওই অনেক সময় রেস্ট্রিক্ট করে দেয়। ওইটাও কিন্তু একটা রেস্ট্রিকশন। মানে আপনার যেরকম স্বাস্থ্য হয় না? আপনার যেরকম শারীরিক অবস্থা খারাপ হয়, ভালো হয়, ওইরকম Facebook এর আইডিরও একটা স্বাস্থ্য আছে। এটা হলো অ্যাকাউন্ট কোয়ালিটি থেকে আমরা চেক করতে পারি। যে এটার স্বাস্থ্যটা ভালো আছে নাকি খারাপ আছে। তো এইটা হলো রেস্ট্রিকশন দিয়ে আমরা বুঝি আরকি এই। তো ওটা সমস্যা না। আপনি যেহেতু অলরেডি কারণ আপনি ওই যেহেতু আপনি পেজ থেকে বিজনেস করবেন। আপনার ওই আইডিতে কিন্তু অলরেডি লগইন করে দেন আপনার পেজে কিন্তু সুইচ করা লাগবে আছে। অলরেডি কিন্তু আপনার আইডির অ্যাক্টিভিটি থাকতে আছে। ওইটা দরকার পড়বে না যে আপনি পোস্ট করেন কি না করেন ওটা ফ্যাক্ট। হ্যাঁ ভাই, ওইটাই আর কি, মানে আইডিটা পুরাতন কিন্তু ওইটাতে তেমন কোনো অ্যাক্টিভ থাকা হয় না। সমস্যা না। কারণ আপনি অ্যাক্টিভিটি পেজে যদি না থাকে তখন পেজে আরকি অনেক সময় ডিএক্টিভ হয়ে যায়। আর কেন পেজে অ্যাক্টিভ, পেজে সবসময় পোস্ট করে দেই ওটা সমস্যা না। প্রোডাক্ট রিলেটেড। ওতে কিছু হবে না। ঠিক আছে, ওকে। আচ্ছা, আচ্ছা। জি, আর কি কেউ কিছু বলবেন? হ্যাঁ ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল যে আহ, আপনার শপ বেস যারা ড্রপ শিপিং করে, হ্যাঁ, যে প্রিন্ট অন ডিমান্ড, ওদের ড্রপ শিপিং মডেলটা আমাদেরটা কি সেম? আর হচ্ছে যে আপনি যে কার্ডের কথা বললেন, ডুয়েল কারেন্সি কার্ড, সেই কার্ডে কি আপনার ডলার রেট কি আপনার সবসময় মানে কমই থাকে
মানে সাধারণত, নাকি অন্যান্য কার্ডের থেকে বেশি থাকে? ব্যাংকে বেশি কাটে, ভার্চুয়াল কার্ড থেকে কি বেশি কাটে ব্যাংকে? মানে আপনার কথাটা লাস্টেরটা বুঝলাম না আরকি। মানে আমি বলতে চাচ্ছি যে আপনার ডুয়েল কারেন্সি যে ব্যাংকে যে সাপোজ লেটস সে আমি সিটি ব্যাংকে আপনার ডুয়েল কারেন্সি একটা কার্ড নিলাম, হ্যাঁ, যেমন ভিসা বা মাস্টার কার্ড। এখন এটা আপনার মনে করেন যে আমি যখন ডলার এন্ডোর্সমেন্ট করব, তখন কি আমার এই ডলার রেটটা কি অন্যান্য যে আপনার যেমন পেপাল অথবা স্ট্রাইপ অথবা আপনার যে অন্যান্য যে পেমেন্ট গেটওয়ে আছে এখানে যেরকম ডলার রেট গুলো কাটে সেরকমই কি কাটবে, নাকি এটা বেশি কাটবে? না, এইটা হইলো আপনার মনে করেন ডলার রেটটা ইন্টারন্যাশনাল যে ডলার রেটটা থাকবে আপনি গুগলে সেই অনুযায়ী কাটবে। এখানে এক্সট্রা ভাবে ওইরকম না। কিন্তু আপনার ওইটা সচল রাখতে আপনার একটু চার্জ লাগতে পারে। সেইটা ডিপেন্ড করে আরকি অন্য হিসাব সেইটা আরকি। সেটা না, আর আপনি আমাকে যে একজন সব বললো বিল এর আগে বলছেন যে ওর নাকি ১৪০ টাকা করে মানে রেট কাটছে ওটা ডলার রেট। ভ্যাট ট্যাক্স মিলিয়ে যে ভ্যাট ট্যাক্স দেখছেন এটা ইনক্লুড করলে তো একটা টাকা আসে পড়ে না? দেখছেন তো ফেসবুকে অলরেডি একটা ভ্যাট ট্যাক্স তো আপনার কাটবে। তো ওইটা অনুযায়ী আর আপনি শপ পেজে যেটা বলছেন সেটা হলো মূলত আপনার ওই ই-কমার্স একটা স্টোর ক্রিয়েট করে ওইখানে আরকি আপনার ড্রপ শিপিং সাপ্লায়ার থেকে প্রোডাক্ট নিয়ে ওইটা দিয়ে একটা ই-কমার্স বিজনেস করা। ওইটার ক্ষেত্রে আর আমাদের ক্ষেত্রে একটা আলাদা। আমাদের ড্রপ শিপিং মডিউল হলো ইন্টারন্যাশনাল ড্রপ শিপিং মডিউল। এখানে আমরা ইন্ডিভিজুয়াল কাস্টমারকে সেল করব এবং আমরা সরাসরি সাপ্লায়ার থেকে প্রোডাক্ট নিয়ে সেল করব। এক্ষেত্রে আমাদের ওইটার কথা হিসাব আর এইটার হিসাব আলাদা। আপনার প্রিন্ট অন ডিমান্ড বা পিওডি যে বিজনেস মডিউল সেটার হিসাব আর আমাদের হিসাব আলাদা। আর অনেকের কি Amazon এ ড্রপ শিপিং মডিউল আছে। Amazon কে বাইপাস করে ড্রপ শিপিং বিজনেস করা যায়। Amazon এর বিজনেস আমি কিন্তু ভাইয়া অ্যামাজনে ড্রপ শিপিং করছি, হ্যাঁ, বলতে দুই পারেন। ভাই আমার একটা প্রশ্ন আছে। 2022 সালে 21 সালে আমি অ্যামাজন ড্রপ শিপিং করছি। তো প্রিন্ট অন ডিমান্ডটা আর কি আমরা দেখলাম অনেকে এই মানে সেই মডেলে আপনার মনে করেন যে ফেসবুক Amazon এ যে তারপর ড্রপ ইনস্টাগ্রাম। শিপিং বিজনেস করছেন আপনি জানেন Amazon এ কি ডাইরেক্টলি ড্রপ শিপিং বিজনেসের কোনো মডিউল আছে যে আপনি ডাইরেক্টলি ড্রপ শিপিং না, আমি আপনার ওয়ালমার্ট টু অ্যামাজন ড্রপ শিপিং করছিলাম। আমি 2022 এ আপনার আপওয়ার্ক থেকে আমার মোটামুটি আপনার আর্নিং হয়েছিল প্রায় 22K এর মতো, বুঝছেন? মানে ড্রপ শিপিং করছিলাম ওয়ালমার্ট থেকে, আপনার প্রোডাক্ট নিতাম, অ্যামাজনে আপনার সেল করতাম, বুঝছেন? আপনি বুঝতে পারছি ওইখান হ্যাঁ। থেকে মানে আপনি আর এমনিতে আমি আপনার অ্যামাজনে থাকতো না আপনার যে স্টকে কোনো প্রোডাক্ট থাকতো না আপনার তো ওইখান থেকে প্রোডাক্ট না যেমন কাস্টমার অ্যামাজনে অর্ডার করতো, আমরা ওয়ালমার্ট থেকে আমার একটা হ্যাঁ করে দিয়ে দিতাম। কালেক্ট করে ওইখান থেকে ওইটা আমি জানি এটা হ্যাঁ বাইপাস করে করে বলুন। আচ্ছা আরেকটা কথা আচ্ছা আমি বলতেছি যে রিডট পে যে কার্ডটা আছে না, হ্যাঁ রিডট পে কার্ড দিয়ে তো আপনার বাইন্যান্সে যদি ডলার কিনি বাইন্যান্স দিয়ে তো ওইটা তো রিডট পে কার্ডে তো ওই ডলার নেওয়া যায় তাই না? রেড ডট পে থেকে বাইন্যান্সে ডলার নিতে পারবেন আর বাইন্যান্সে ডলার কিনতে পারবেন আপনি বিকাশ নগদ যে কোনো মাধ্যমে রকেটের মাধ্যমে আপনি বিটুবি থেকে পার্সন টু পার্সন। মানে এতে কোনো সমস্যা হবে না রিডট পে যদি কাজ করি না সমস্যা না আপনি বাইন্যান্সে টাকা ডলারটা মানে আপনি বাইন্যান্সে ডলার কিনবেন ডলার কিনে আপনি সিম্পলি ডট পে তে ডিপোজিট তাহলে আমার করতে হবে বেরোলে কি সমস্যা না সমস্যা নেই বের হইতে পারেন সমস্যা ভাইয়া সঠিক ওয়ে কোনটা ভাইয়া, মানে আপনার কার্ড ইউজ করার জন্য মানে আপনারা কোনটা প্রেফার করেন? একেবারে তো প্রেফার তো যদি 100% যদি কোনো রিস্ক ফ্রি থাকতে চান সেক্ষেত্রে তো 100% আপনার ওই ডুয়াল ক্যান্সেল এটা সহজ উদাহরণ যেটা লিগ্যাল ওয়ে আর কি। এটাও ইল্লিগ্যাল এমন না বাট এটা হলো কি যে ভার্চুয়াল কার্ডটা একটু বাইপাস করে একটু সিস্টেম থাকে তবে এটা সঠিক ওয়ে যদি আপনি জানেন তাহলে আপনার 99% মানে চিন্তামুক্ত থাকা যায়। তবে 1% হয়তো আপনার কিন্তু একটা রিস্ক থাকে কিন্তু যেটা আর কি এমনি যদি আপনি পাসপোর্ট থেকে এন্ডারমেন্ট করে নেন ওটা আর থাকে না। পাসপোর্ট থেকে করাই নিলে আপনি যতই ভাই দেখেন রেডট পেজটা যদি আমি অ্যাড রান করি ঠিক আছে, এ কি এমনি সিটি ব্যাংক থেকে সিটি ব্যাংকের ডুয়াল কারেন্সি কার্ড দিয়ে যদি আমি অ্যাড রান করি তাহলে পেজটা একটা ব্যাট কার্ডে 70% একটা ব্যাট কার্ডে। তো আমি রেডট পেজ যদি অ্যাড রান করি ওই ব্যাটটা কি কাটবো? আমি তো ডাইরেক্ট ডলার হয়ে রাখবো। রেড ডট পে থেকে আপনি ডলার নিবেন যখন প্রথম কথাটা ভাবেন যে রেড ডট পে তে যে আপনি ডলারটা নিবেন তখন যে আপনি বাইন্যান্স থেকে যে পিটিপি থেকে যে নিতে আসেন তখন কিন্তু অলরেডি আপনার একটা চার্জ বেশি লাগতেই আছে। আপনি যে বাইন্যান্স থেকে যে নিতে আসেন ওই যে কথা আছে না যে যেভাবে আপনি করতে চান ওইভাবে না হইলেও আপনার মনে করেন যে বাইন্যান্স থেকে যখন আপনি টাকা দেবেন ওইখানে কিন্তু একটা বেশি চার্জ কাটতে ওইখানে একটা চার্জ কিন্তু লাগে আপনি নগদ থেকে নগদ থেকে ঢোকান ওই একই পড়ে যায় গড় পড়তায় ওই একই পড়ে যায় মানে ওইখান থেকে মনে করেন আপনি যে বেনিফিট হবেন এমন কিছু না ওই একই পড়ে যায়। না আমার এক বড় ভাই হে মানে সিটি ব্যাংকের ডুয়াল কারেন্সি কার্ড দিয়ে অ্যাড রান করে কিন্তু হে প্রায় 138 141 টাকা 42 টাকা কোম্পানি পার ডলার পড়ে যায়। আর আমি যদি রেডট পে দিয়ে 125 টাকা বা 26 টাকা দিয়ে বাইন্যান্স থেকে ডলারটা কিনি ঠিক আছে, কেনার পরে আমি রেডট পে দিয়ে যদি এটা ফেসবুকে অ্যাড চালাই ফেসবুক ওইখান থেকে কি আমার ব্যাটটা কাটবো নাকি ফেসবুক থেকে ব্যাট কাটে নাকি ব্যাংক থেকে ব্যাট কাটে ওই জিনিসটা জানা ওই যে আপনার 15% ভ্যাট
হ্যাঁ, মেটার যে পলিসি অনুযায়ী হ্যাঁ, হ্যাঁ। 15% ভ্যাটটা কাটে, ওটা ফেসবুক কাটে। বাংলাদেশ থেকে ওটা আরকি ধরে দেওয়া থাকে আরকি। হ্যাঁ, আপনার ট্যাক্স আইডি আছে। ট্যাক্স আইডি যদি এড করেন, এটা বিজনেসম্যান যারা আছে, ট্যাক্স আইডি এড করলে ওই ভ্যাটটা কাটে না। ট্যাক্স আইডি পাস করার ক্ষেত্রে যে আপনার ডকুমেন্ট লাগবে, সেটা তো আপনার কাছে এখন থাকবে না। ইউএস বেস ট্যাক্স আইডি লাগবে। তো এগুলা যদি থাকে, এগুলো বিভিন্ন মেথডে আনা যায়। অনেকে আরকি সেল করে। তো এগুলো আরকি যারা আরকি তখন আপনি মনে করেন যখন এড রান করবেন, তখন আর কি হবে? তখন আপনি ওই 15% ভ্যাটটা কাটবেন। এই কারণ আপনার কান্ট্রি অনুযায়ী মেটা আপনার ট্যাক্সের একটা পরিসীমা ধরে দেয়। যেমন বাংলাদেশের জন্য 15% ট্যাক্সের একটা পরিসীমা ফেসবুক ধরে দিছে। তো ওই ট্যাক্সটা আমরা কাটবি। আর ব্যাংক থেকে যদি আলাদা চার্জ কাটে, এটা আমি জানি না যে ব্যাংক আপনার আসলেও কাটে নাকি। তবে যদি কেটে থাকে সেটা এক্সট্রা। কিন্তু আপনি ফেসবুকে অ্যাড রান করার ক্ষেত্রে হ্যাঁ, 15% ভ্যাটটা কাটবে। এটা 100% কাটবে। এই আর এখন তো একটা বাংলাদেশে কোশ্চেন ছিল গুগল ভাই। পে আছে। আমি কি শোভিবার সাথে গুগল পে কানেক্ট করতে পারবো ভাই? শপিফাই এর ক্ষেত্রে না। আপনি শপিফাই এর ক্ষেত্রে গুগল পে কানেক্ট করতে পারবেন বলতে পেমেন্ট রিসিভ করার ক্ষেত্রে পেমেন্ট করার ক্ষেত্রে অপশন আছে নাকি কোন কান্ট্রিতে, সেটা আমি ঠিক ওইভাবে মানে পেমেন্ট রিসিভ করার ক্ষেত্রে, না, না, রিসিভ না, না, করার না, না, ক্ষেত্রে। না, না, কোনো অপশন নাই। আমি পারেন যে আর আহ, ৩ টা পেমেন্ট মেথড। একটা হলো আপনার শপিফাই পেমেন্ট, আর হলো আপনার এখানে পেপাল, আর থার্ড পার্টি পেমেন্ট প্রোভাইডার। এর বাইরে শপিফাই। আর আমরা যে আপনাদের পেমেন্ট প্রোভাইডার প্রোভাইড করব, যেটা আমরা ১ম এই বলছি, আমি সেই জিনিসটা একটু ক্লিয়ার করি আজকের আরকি। যে আপনাদের পেমেন্ট প্রোভাইডার যে প্রোভাইড করবে, তার জন্য আপনাদের কিছু ডিটেইলস লাগবে। আমরা ২ ভাবে পেমেন্ট আগে প্রায় ভার্চুয়াল এলসির মাধ্যমে করতাম, বাট ওটা আমরা একটা 100% অথেন্টিক ভাবে। আপনার লাগবে জাস্ট আপনার মানে আপনার বিদ্যুৎ বিল আছে না, বাসার বিদ্যুৎ বিলটা লাগবে, আপনার একটা এনআইডি কার্ড লাগবে। এই ২ টা ইনফরমেশন, এই ২ থেকে ৩ টা ইনফরমেশন আপনাদের লাগবে। এই ইনফরমেশন গুলো আমাদের দিলে আমরা ২ থেকে ৩ দিনের ভিতরে আপনাদের মানে পেমেন্ট মেথড এড করে দেব। আমাদের পেমেন্ট মেথডে আপনারা ৪ টা ৫ টা অপশন পাবেন। আপনারা পাবেন ভিসা কার্ড, মাস্টার কার্ড। আপনার মাইকটা অফ করলে বেটার হয়, সেক্ষেত্রে সকলে শুনতে পারে। যে আপনারা পাবেন আপনার মাস্টার কার্ড, ভিসা কার্ড, আপনার আমেরিকান এক্সপ্রেস, দেন ডিনার্স ক্লাব, দেন ডিসকভার, দেন পাশাপাশি আপনি অ্যাপেল পে, এইগুলো অপশনগুলো পাবেন। যে এই অপশনগুলো আপনার কাস্টমাররা আপনাকে পেমেন্ট দিতে পারবে। এবং আপনি পেমেন্ট রিসিভের জন্য, মানে তারা চেক আউট পেজে এই অপশনগুলো পাবে, মানে এই পেমেন্ট মেথডগুলো পাবে। এবং আপনার রিসিভ পেজে আপনার যে অপশনগুলো পাবেন, সেটা হলো আপনার শুধু পেপালের মাধ্যমে, পেইনের মাধ্যমে পেমেন্ট কালেক্ট করতে পারবেন। জাস্ট আপনার শর্ট কোডটা দিয়ে পেইনের অ্যাড্রেসটা দিয়ে অ্যাড করে দিলে আপনি আপনার পেইনের অ্যাকাউন্টে সিম্পলি ডাইরেক্টলি টাকাটা চলে আসবে। একদিনের ভিতরে ওই যেটা সেল হবে, ওইটার একদিন সময় লাগবে, একদিনের ভিতরে চলে আসবে। তো একেবারে হ্যাসেল ফ্রি। আর আপনার মনে করেন পেইনের অ্যাকাউন্ট খোলাটা একেবারে ইজি। আপনার অনেকের হয়তো বা আছেও। পেইনের অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনার জাস্ট একটা এনআইডি কার্ড হলেই হবে। আমরা এ টু জেড প্রসেস দেখাই দিব। তো আমরা বলে দিলাম এই জিনিসগুলো লাগবে আপনার ইনফরমেশন। সেটা হলো আপনার বিদ্যুৎ বিলের কাগজ লাগবে, এইটা লাগবে, এটা মাস্ট বি। বিদ্যুৎ বিলের কাগজ লাগবে। আর আপনার মনে করেন এখানে আপনার এনআইডি ভাই কার্ড লাগবে, কেওয়াইসি ভেরিফাই। দিলে হচ্ছে আমার নামে না, আমার গার্জেনের নামে, মানে আমার পিতার নামে এটা। মানে আপনার কার নামে? মানে আমার বাবার নামে ও আছে আচ্ছা, এইটা। আচ্ছা, আপনার বাবার নামে। যাক, সমস্যা হ্যাঁ নেই। সেটা সমস্যা নেই। আপনার বাবার নামে অনেকেরই থাকে। সবার তো নিজের নামে থাকে না।